2024 সালে রিলিজ হওয়া মালায়ালাম মুভি লেভেল ক্রসের আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি। এখানে আমরা একটি রোগকে দেখছি যার নাম রঘু। সে একা একটি জায়গায় থাকে, সে কাজ করে রেলওয়ের হয়ে। তার কাজ হচ্ছে সারাদিনে সেই রেলওয়ে থেকে যে সমস্ত রেলগাড়ি যায় সেগুলিকে সিগন্যাল দেওয়া যে লাইন সঠিক আছে, এটাই তার সারাদিনের কাজ। সে এই কাজ করে এবং তার সাথে সাথী আছে তার একটি গাধা এবং অন্যান্য পশু পাখি। সে হঠাৎই দেখে যে রেল থেকে একটি মেয়ে পড়ে গেছে। সে মেয়েটির কাছে যায় এবং মেয়েটি চেক করে যে মেয়েটি আসলেও বেঁচে আছে কিনা। যখন সে দেখে মেয়েটি বেঁচে রয়েছে, সে মেয়েটিকে কাঁধে করে কোনো রকমে তার সেই যেখানে থাকে সেই ঘরে নিয়ে আসে, শুয়ে দেয় এবং সেই মেয়েটি আস্তে আস্তে জেগে ওঠে, জ্ঞান ফেরে এবং সে দেখে যে সে বেঁচে আছে। তখন সে জিজ্ঞাসা করে যে তুমি কি লাফ মেরেছিলে, ব্যথা লাগছে? মেয়েটি কিছু না বলে তার কাছে জল চায়। সে জল দিলে মেয়েটি জল খেয়ে তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে আমি কোনোভাবে এখান থেকে ঠিক চলে যেতে পারবো, আমার এখানে থাকবো না। কিন্তু সে বলে যে এখানে আশেপাশে কোথাও কোনো কিছু নেই, মাইলের পর মাইল কোনো বসতিও তুমি দেখতে পারবে না, এখানে তুমি একা ঠিক যেতে পারবে না, আজকে তোমাকে এখানেই থাকতে হবে। মেয়েটি যখন বাইরে বেরিয়ে চারপাশে এদিক ওদিক দেখে, সে দেখে যে সে যেতে পারবে না। হঠাৎই সে অজ্ঞান হয়ে গেলে আবার তাকে রঘু গিয়ে তুলে নিয়ে আসে কিছু দূর থেকে। তখন তাকে বলে যে এখানে চারপাশে কোনো বসতি নেই, আমি বহু বছর ধরে এখানেই স্টেশন মাস্টারে কাজ করে চলেছি। এরপরে তার জন্য সে খাবার নিয়ে আসে, কিন্তু মেয়েটি একটু ভয় পায় যে কিছু মেশানো আছে কিনা, সে খেতে চায় না। তখন রঘু নিজেও খেয়ে দেখালে মেয়েটি ভয় কাটে এবং সেও খায়। মেয়েটি চুপচাপভাবে থাকে। মেয়েটিকে সে তার নিজের বিছানায় থাকতে দেয় এবং নিজে নিচে শুয়ে পড়ে। এই রঘুর কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ তার একাকিত্ব এই বহু বছরের জীবনে কোনো একজন মানুষ এই প্রথমবার তার কাছে রয়েছে। সে তার এই ভালোবাসা তার প্রিয় গাধার সাথে শেয়ার করতে থাকে। মেয়েটি হঠাৎই পরের দিন সকালবেলায় বিশ্রীর স্বপ্ন দেখে জেগে ওঠে। এরপর রঘু যখন দেখে মেয়েটি জেগে উঠেছে, তাকে এক কাপ চা দেয়। এরপরেই তাদের মধ্যে ধীরে ধীরে একটু একটু করে কথা শুরু হয়। মেয়েটি ধীরে ধীরে তাদেরকে বলতে থাকে। তখন রঘু বলে আপনাকে একটা কথা বলা হয়নি, একটা ফোন আছে, কিন্তু সেই ফোনটায় কোনো রকম কল যায় না, শুধু আসে। যখন কল আসবে আমি আপনার কথা বলে দেব। কিন্তু মেয়েটা বলে যে আমার কথা আপনাকে বলতে হবে না। মেয়েটা গিয়ে কথা বলতে দেয় না। সেই মেয়েটি তাকে রিকোয়েস্ট করে যেন তার কথা কোনোভাবেই না জানানো হয় তার অফিসে। এরপরে সে নিজের জীবনের কিছু সত্য ঘটনা তাকে বলতে শুরু করে। সে তার নিজের পরিচয় দেয় একজন সাইকিয়াট্রিস্ট এবং তার নাম বলে চৈতালি। তিনি বলেন যে আমার প্রথম রোগী হিসাবে যিনি আমার কাছে এসেছিলেন চেক আপের জন্য, তারই আমি প্রেমে পড়ে যাই। সে আসলে তার স্ত্রী সুসাইড করেছিল, তাই সে খুব ডিপ্রেশনে চলে গেছিল, খুব তাকে ভালোবাসতো। আমি তাকে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনার জন্য তার সাথে অনেক সময় কাটাতে চাই এবং আস্তে আস্তে তারই প্রেমে পড়ে যাই। আমার বাড়ির লোক ঠিক এটা মেনে নিতে পারেনি, তাই আমাদের বিয়ে রাজি ছিল না, কিন্তু আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করি। কিন্তু এরপরেই ধীরে ধীরে বুঝতে পাই যে সে আসলে একজন সাইকো, যার নেশা না করলে, ড্রাগস না নিলে চলে না, এবং যখন সেগুলো পায় না সে খুবই সাইকো হয়ে ওঠে। আবার পরবর্তী সময়ে সে আমার কাছে ক্ষমা চায়। এইসব বলার পরে তাই সে আর যেতে চায় না। আসলে সেই তার স্বামীর কাছ থেকে বাঁচার জন্য ট্রেন থেকে নিজেই ঝাঁপ দিয়েছিল। আগের দিন সে শুধুমাত্র মিথ্যা কথা বলেছিল, কারণ সে রঘুকে বিশ্বাস করতে পারেনি। এরপর রঘু এবং চৈতালির মধ্যে নিজেদের মধ্যে কথা থাকে। তখন চৈতালি তাকে বলে যে আসলে আমি একটু স্নান করতে চাই, স্নানের কি কোনো ব্যবস্থা হবে? তখন রঘু তাকে সেখানে কোনো রকম একটি বাথরুম, সেই বাথরুম দেখিয়ে দেয়। চৈতালি গিয়ে সেখানে রঘুর কাছে কাপড় চায়। রঘু নিজেরই জামা কাপড় তাকে দেয়, স্নান করে এবং এর মধ্যে ভালো জামা কাপড় পরে তৈরি হয়, কারণ তার মনেও এখন বেশ আনন্দ, সেও চৈতালির সাথে ভালো ব্যবহার করে। চৈতালিকে সে জিজ্ঞাসা করে যে সে এখানেই থাকবে কিনা বিভিন্নভাবে। চৈতালি তখন জানায় যে সে এখানেই থাকবে, কারণ সে তার স্বামীর ভয়ে ঝাঁপ দিয়েছিল, তার স্বামী আবার তাকে পেলে একেবারে মেরেই ফেলবে। সে জানানোর পরে তখন চৈতালিকে এসে বলে যে তুমি এখানেই থেকে যাও, তোমার এখানে কোনো ভয় নেই, এখানে কেউ তোমাকে কিছু করতে পারবে না, আমি। চৈতালি একেবারে ভেঙে পড়ে, তার কাঁধেই মাথা দেয়। পরে চৈতালি তার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যে তার শুধুমাত্র মা ছিল এবং তার
পরবর্তী সময় বিয়েও হয়নি, তার ফ্যামিলি বলতে আর কেউ নেই। তারপরে তারা একসাথে রান্না শুরু করে। তারা বলে যে, চৈতালি বলে, তুমি কেন সব কাজ একা করবে, আজকে রান্না আমিই করে দিচ্ছি। এবং তখন তারপরেই বলে রঘু চলে যায় বাইরে, আবার ট্রেন আসবে বলে তার ফোন আসলে সেখানে তার সিগন্যালদার যে কাজ তা করতে। এর মধ্যেই হঠাৎ করেই চৈতালি খুঁজতে যায় মশলাপাতি। তখন তার ট্র্যাঙ্ক থেকে বেরিয়ে পড়ে একটি সত্য, এবং তার মধ্যে পুরনো কিছু পেপারের কাটিং। সেই পুরনো পেপারের কাটিং থেকে সে জানতে পারে যে আসলে এই রঘুকে, এই রঘু যে আসলে এখানে কাহিনী কি সে জানতে পারে, এবং সে খুবই ভয় পেয়ে যায়। আসলে সে একজন মার্ডারার, এটা সে জানতে পারে। সে হাতে চাকু নিয়ে রঘু আসলে তাকে ভয় দেখান, নিজের আত্মরক্ষার জন্য তার দিকে চাকু তুলে দেয়। রঘু তার হাত থেকে চাকুটি কোনোভাবে বিভিন্ন কথা বলে তার হাত থেকে নিয়ে নেয় এবং বলে যে আমাকে ভয় না পেতে। আসলে আমার কাহিনীটাও তোমাকে সত্যি আমি বলিনি, কিন্তু এখন শোনো। আমি একজনকে ভালোবাসতাম যে পালিয়ে চলে যায়। পরে মায়ের চাপে আমি যখন সম্বন্ধ দেখতে যাই তখন সেই মেয়েকে সেই কথা বলি এবং বলি যে তোমার মনে আর কেউ নেই তো, যদি থাকে তাহলে বলে দাও, কারণ মন ভাঙার যে কী কষ্ট সেটা আমি জানি, আমি কোনোভাবে না বলে দেব। এরপরে তার সাথে আমার বিয়ে হয়ে যায়। সে বলে যে আমার কেউ নেই। এরপরে আমরা সুখে সংসার করতে থাকি। 1 বছর পরে মা মারা যায় এবং তারপরেই তার একটি ভাই দূর সম্পর্কের আমাদের বাড়িতে আসে। এর পরের বছরই আমাদের ছেলে হয় এবং তার 1 বছর পর আমাদের একটি মেয়ে হয়। আমাদের সুখেই সংসার চলছিল। হঠাৎই আমাদের যে জমি, সেই জমি খারাপ হয়ে যায় এবং সেখানে ফসল হয় না। এর ফলে আমি ভাবি যে আমাদের আর ছেলে মেয়ের দরকার নেই, যেন না হয়। তার জন্য আমি নাসবন্দি করতে ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু ডাক্তার আমার সমস্ত রিপোর্ট দেখে বলে যে আপনি কোনোদিন বাবাই হতে পারবেন না, তাই আপনার এরকম কোনো অপারেশন করার দরকার নেই যাতে সন্তান আটকানো যায়। এটা শুনে তো আমার একদম মাটি পায়ের তলা থেকে যেন সরেই গেল, যে তাহলে আমার যে সন্তান, আমার ছেলে মেয়ে, সেটা কার? আমি সব কিছু পরিষ্কার যেন বুঝতে পারলাম যে আসলে আমার বই আমার মাকে মেরেছে এবং তার ভালোবাসার মানুষকে নিয়ে এসছে এবং আমার টাকায় তারা বসে খাচ্ছে এবং অ্যাশ করছে এবং সেগুলো তাদেরই ছেলে মেয়ে। আমার পরিবার বলতে কিছুই রইল না, আমি শুধু বাইরের একটা মানুষই রয়ে গেলাম। এই ভেবে কার না তখন মাথা গরম হয়। আমিও তখন মাথা গরম করে বাড়ি গিয়ে আরও যা দৃশ্য দেখলাম ঘরের মধ্যে, তাতে আর মাথা ঠান্ডা রাখা আমার পক্ষে সম্ভব হলো না। তখন আমার হাতে তাদের খুন হয়ে গেল এবং তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছি, পালিয়ে পালিয়ে এইখানে এসেছি। এখানে এই রঘু কাকার কাছে থেকেছি। পরে রঘু কাকা শরীর খারাপে মারা গেলে আমি আর আমার পরিচয় কাউকে জানতে দিইনি। রঘু কাকার পরিচয়েই আমি কাজ করতে শুরু করি, যাতে পুলিশ আমাকে ধরতে না পারে। সে কান্নায় ভেঙে পড়লে চৈতালি তাকে সাহারা দেয় এবং সান্ত্বনা দেয়। তারা দুজনেই একই ভাগ্য নিয়ে ভগবানের ইচ্ছায় একে অপরের সাথে এসেছে। এরপরে তারা রান্না করতে থাকে এবং চৈতালি দেখে যে জল নেই। সে বলে যে আমি গিয়ে দূর থেকে জল নিয়ে আসছি। রঘু খুবই শান্তি পায় এবং সে মনে করে যে এবার তারা একসাথে সুখেই থাকবে। তখনই চৈতালির খোঁজ করতে করতে একজন আসে এবং সে চৈতালির কথা জিজ্ঞাসা করে যে এখানে কোনো মেয়ে এসেছিল কিনা, কিন্তু রঘু একেবারেই নাকচ করে দেয়। তখন হঠাৎ করেই সে বলে ফেলে যে এখানে কেউ আসেনি এবং তার মধ্যেই তার মুখ থেকে বেরিয়ে পড়ে যে কোনো মেয়ে আসেনি। তখন তাকে জিজ্ঞাসা করে কী করে জানলে যে কোনো মেয়ে, তার মানে তুমি জানো, বলো। এরপরেই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং তাকে শেষ পর্যন্ত বলে যে সে তোমাকে নিশ্চয়ই কোনো গল্প শুনিয়েছে, তাই না? আসলে সে একজন সাইকো, সেইভাবেই গল্প শোনায়। সে এই পাগলাগারদ থেকে পালিয়েছে, তাকে সে দেখাশোনা করতো তাকে খুন করে, এবং তোমাকেও সে রাখবে না, তোমাকেও সে একটা সময় খুন করবে। তুমি বলো। তাকে চেক আপ করবার জন্য আমরা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু রঘু কিছুতেই সেটা বিশ্বাস করতে চায় না। তখন সেই লোকটি বলে যে আমি তার হাজবেন্ড, আমি একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর, আমার নাম সোমেশ এবং আমার প্রথম রোগী ছিল শিখা, তার নাম হচ্ছে শিখা। সে তোমাকে কি নাম বলেছে? তখন রঘু বলে সে বলেছে চৈতালি। তখন সে বলে যে চৈতালি তার আসল নাম নয়, চৈতালি হচ্ছে সে যাকে খুন করেছে তার ওয়ার্ডেন, তার নাম। তাকে সে দেখাশোনা করতো, তার নাম হচ্ছে চৈতালি। আসলে সে যখন আসে তখন সে খুব ডিপ্রেশনে ছিল। এরপরে তার সাথে অনেক সময় কাটানোর ফলে আমি তার প্রেমে পড়ে যাই এবং আমাদের মধ্যে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে আমি বুঝতে পারি যে আসলে সে একটা সাইকো এবং তাকে চিকিৎসা করতে চাইলে চিকিৎসালয়ে ভর্তি করলে সে তার ওয়ার্ডেনকেই
খুন করে পালায় এবং পরে তাকে ধরে যখন নিয়ে যাচ্ছিলাম সে ট্রেন থেকে ঝাঁপ দেয়। তুমি বলে দাও। এরপরে রঘু বিশ্বাস করে শেষ পর্যন্ত তাদের মধ্যে না যেতে চাইলে তাদের মধ্যে আবার মারামারি হয়। শেষ পর্যন্ত রঘু যেতে রাজি হয়। সে চৈতালির কাছে গিয়ে চৈতালিকে শিখা বলে ডাকলে চৈতালি চমকে ওঠে এবং বলে যে সে নিশ্চয়ই চলে এসছে আমার হাজব্যান্ড। না, তোমাকে অনেক গল্প শুনিয়েছে না, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের আগের স্ত্রীর নাম। আর তুমি নিশ্চয়ই তার কথা বিশ্বাস করে আমার কথা তুমি বিশ্বাস করছো না, তাই তো? ঠিক আছে, আমি তার কাছে যাচ্ছি, তুমি দেখতে পারবে। এরপর যদি আমি মারা যাই, সে আমাকে নিয়ে মেরে ফেলে, সব দোষ কিন্তু তোমার। তুমি একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী। এরপরে চৈতালি তার হাজব্যান্ডের কাছে আসে। তার হাজব্যান্ড বলে যে তুমি কোথায় ছিলে, আমি কত তোমার খোঁজ করেছি। সে যেতে না, তার স্বামী তাকে কোনোভাবে জোর করে নিয়ে যেতে। তখন রঘু পিছন থেকে ডাকলে সে ভাবে কিছু টাকা চাইছে, সে তার মানিব্যাগ থেকে টাকা বের করে। রঘু তখন বলে যে সাব, আপনি দয়া করে তাকে এখানেই রেখে যান, সে তো কোনো আপনার ক্ষতি করছে, সে যদি পাগল হয় আমার কাছেই থাকুক। কিন্তু সেই কথা বলতে বলতেই চৈতালি একটা ভারী কিছু নিয়ে এসে তার স্বামীর মাথায় আঘাত করে। সে হাউ হাউ করে কাঁদতে থাকলে তার স্বামীকে মেরে ফেলে রঘু তাকে কোনোভাবে সামলায় এবং বলে তুমি যাও, আমি এই লাশটা দেখছি কি করা যায়। তখন চৈতালি সেখানে চলে গেলে রঘু তার মানিব্যাগ ধরলে সে দেখতে পায় যে সত্যি চৈতালির নাম আসলে চৈতালি নয়, শিখা, এবং তাকে কোনো একটি মেন্টাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা দেখতে দেখতেই হঠাৎ চৈতালি ঘর থেকে আরেকটি ভারী কিছু নিয়ে এসে রঘুর মাথায় আঘাত করে। এরপরে আমরা দেখতে পাই যে রঘু বেরিয়ে এসছে, তার মাথায় আঘাত লাগা এবং তার হাতে সেই ভারী যন্ত্রটি, এবং সে তার সমস্ত পূর্ণ পুড়িয়ে ফেলছে। এখানে আসলে সবথেকে বড় সাইকো হলো রঘু, যে পরে চৈতালিকেও মেরেছে এবং তার লাশটিকেও পুঁতে ফেলেছে। এবং আসলে সে যে বলছিল তার বউ তার সাথে ধোঁকা করেছে, আসলে তার কোনোদিন বিয়েই হয়নি। সে আসলে তার সেই গার্লফ্রেন্ড যে তাকে ছেড়ে গিয়েছিল তার কেই খুন করেছে এবং রঘুয়াকেও খুন করে এখানে এসে বসে। সবচেয়ে বড় সাইকো হলো রঘু। গল্পটি এখানেই শেষ হয়। কেমন লাগলো এই গল্পটি জানাবে বন্ধুরা, এবং লাইক করবে এবং আমার গল্পর এক্সপ্লেনেশন কেমন লাগে তা কমেন্টে জানাবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আরও এমন নতুন নতুন গল্প পেতে। থ্যাংক ইউ অল, লাভ ইউ।